পৃথিবীর ইতিহাসে, ফুটবলের ইতিহাসে, শত বছরের ইতিহাসে টপ ১১ জন প্লেয়ার কারা ছিল? এই ১১ জন প্লেয়ারকে নিয়ে আজকে আমি অল টাইম গ্রেট একটা টিম তৈরি করব ফুটবলের। এবং তাদের সাথে বর্তমান সময়ের এই প্লেয়ারদের সাথে তুলনা করলে কি অবস্থা হয়? এটাও অবশ্যই দেখব। তো তুলনাটা নিজেরাই করে নিবেন। কি অবস্থা হয়? তাদের সাথে তাদের কত যোজন পার্থক্য। ঠিক আছে? এর জন্য আমি যেভাবে টিমটা সাজাইতেছি, এইটা সাজানো দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের সাথে কম্পেয়ার করা যায় কিনা। এই অল টাইম গ্রেট এর মাঝে আমি ১ জন গোলকিপার রাখবো, ৪ জন ডিফেন্ডার রাখবো। মিডফিল্ডারে রাখবো ৩ জন, আর ফরওয়ার্ডে রাখবো হইছে ৩ জন। এটাই হইছে আমাদের টিমের কম্বিনেশন। এই কম্বিনেশনের মাঝে যে বিষয়গুলি আমি উল্লেখ করব প্রথমেই যে ৩ জন গোলকিপার। ৩ জন গোলকিপার ওয়ার্ল্ডের ১০০ বছরের ইতিহাসে, এবং এই ৩ জনের মাঝে ১ জনকে নিব যে হইছে বেস্ট আমার চোখে। আমার দেখা যে ৩ জন গোলকিপার আছে এর মাঝে ১ নাম্বারে রাখতাছি হইছে ইটালির বুফান। বুফানকে অবশ্যই সবাই চিনেন। একজন বিখ্যাত গোলকিপার ইটালির। প্রায় ২৫ বছর ইটালিতে খেলছে, ক্লাবে খেলছে, তারপর হইছে জাতীয় দলে খেলছে। ওয়ার্ল্ড কাপের মাঝেও সে খেলছে। ২০০৬ ওয়ার্ল্ড কাপ সে তার কারণেই বলতে গেলে জিতছে। মাত্র ইটালি ২০০৬ ওয়ার্ল্ড কাপের মাঝে ২ টা গোল খাইছে। এই একটা লিজেন্ডারি গোলকিপারের কারণে এটা সম্ভব হইছে। তার উপরে ইটালির কোনো গোলকিপার নাই। এমনকি অবস্থা এমন হইছে, তার বয়স যখন হইছে ৩৯, তখন ইটালি আবার তারে ডাইকা নিয়ে আইছে আবার খেলার জন্য। তো ৩৯ বছর বয়সে সাধারণত সবাই খেলা ছেড়ে দেয়। ৪২ বছর বয়সেও আবার ডাকার হইছিল। মানে ডাকছিল ইটালি টিমের মাঝে, বাট তখন আর সে খেলে নাই। ৪২ বছর বয়সে সে রিটায়ারমেন্টে গেছে। তার একটা স্পেশালিটি ছিল, সে একটা ফরওয়ার্ডে আইসা যে বলগুলি সুইপ করে দেয়, যেটা হচ্ছে ডিফেন্ডারে করতো, এই জিনিসটা সে খুব ভালো করতো। পালদা আইসা উপর থেকে আইসা বলটা একটা ভলিবলের মতো একটা মাইর দিত। এটা তার তার খেলার মাঝে এই জিনিসটা খুবই ভালো লাগছে। আমার মানে পারতাছে না, মানে ৩-৪ টা প্লেয়ার আইয়া রইছে আপনার অন্য বিপক্ষ টিমের। এর মাঝে সে আইসা এই কামটা করতো যে এমনিতে উচ্চতা ৭ ফুট ২। তার উপরে আবার এভাবে উপরে আইসা ফাল দিয়া ভলিবলের মতো একটা মাইর দিত। এই জিনিসটার কারণে হয়তো অনেকগুলি গোল খাওয়া থেকে ইটালিরে বাঁচাইছে। এটা মূল বিষয়। যাক, তারে আমি রাখতেছি। তারপরে হইছে গোলকিপার ২ নাম্বারটা হইছে আমি ধরছি ম্যানুয়েল নয়্যার। ম্যানুয়েল নয়্যার হইছে আপনার জার্মানির ম্যানুয়েল নয়্যার। এই ম্যানুয়েল নয়্যার হইছে উম তার হাইটটা কত? ১.৯৩। ৬ ফুট না ৭ ফুট ৩ এর কাছাকাছি। ন্যাশনাল টিমের মাঝে খেলছে সে, এবং ২০১৪ সালে ফিফা ওয়ার্ল্ড কাপও জিতছে। ২০১৪ সালে জার্মানির ওয়ার্ল্ড কাপ জিতছে সে। এত হাই কোয়ালিটির একটা প্লেয়ার ছিল, এবং সে জার্মানি ছাড়াও এই বায়ার্ন মিউনিখে খেলছে। বায়ার্ন মিউনিখে হইছে সম্ভবত ২০১১ সাল থেকে বায়ার্ন মিউনিখে খেলা শুরু করছে এই গোলকিপারটা। তারও কোয়ালিটি খুব ভালো ছিল। সে পেনাল্টি শট যেটা, এটার মাঝেও তার অনেক দক্ষতা দেখা গেছে পেনাল্টি আটকানোর ক্ষেত্রে। এই দক্ষতার কারণেও তারে রাখা যায় যে টপ 3 এর মাঝে। এই টপ 3 এর মাঝে গোলকিপার মাঝে সে আরেকটা, এটা আমি একটা ওয়েবসাইট থেকে নিছি যে অল টাইম কে সবচাইতে বেশি মানে পেনাল্টি শট আটকাইছে। এটা হইছে মূল বিষয় যে তার এনে পেনাল্টি আইছে, কিন্তু এই শটগুলি সে আটকায় দিছে। এই তালিকায় কে আছে? এই তালিকায় আছে একটা রাশিয়ান। মানে রাশিয়ার তো এখন নামই নাই। কারণ নাম নাই, এটা আমি যেটা বলতেছি সে হইছে ১৯৬০ সালের গোলকিপার। ১৯৬০ সালে যখন হইছে পেলের আমল। পেলের আমলে কত? পেলের আমলটা সম্ভবত ১৯৫৮ থেকে এই ৬৪-৬৫ এর মাঝে, আবার সম্ভবত পেলে ৬৩ র ওয়ার্ল্ড কাপটা খেলতে পারছে নাই পুরোপুরি। ওই ওই আমলের আরকি গোলকিপারটা। সে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোলকিপার। নাম হইছে আপনার লেভ ইয়াসিন। লেভ ইয়াসিনের সে তারে কি কারণে রাখছি? এটার কারণটা হইছে
সে সোভিয়েত ইউনিয়নের হয়ে খেলছে যে 270টা পেনাল্টি তার বিরুদ্ধে মারছে। 270টা 270টা পেনাল্টির মাঝে সে হয়েছে 150টা 150টা মানে 150 270টা পেনাল্টির মাঝে সে 150টা একদম আটকাই দিছে। এই তার কারণে এই সোভিয়েত ইউনিয়ন একবার আপনার ইয়াতে গেছিল, ওই সেমিফাইনাল পর্যন্ত গেছিল। এটা সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ, মানে সেমিফাইনালের পরে কোনোদিনও তারা ফাইনাল খেলতে পারে নাই। এই সেমিফাইনাল যে খেলছে, ওই সেমিফাইনালটা খেলার একমাত্র কারণ হয়েছে এই গোলকিপার। সে এইভাবে ডিফেন্সিভ ভাবে সব পেনাল্টি গুলো আটকানির কারণেই তারা এই সোভিয়েত ইউনিয়ন ইয়াতে যেতে পারছে, সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারছে। কিন্তু এই তার আমলে নাকি সে তারে বলতো সুইপার, সুইপার কিপার বলতো তাদেরকে, তার কিন্তু সুইপার কিপার। মানে এই যে সুইপার কিপার যে জিনিসটা উদ্ভব হয়েছে ওই 1960 সালের দিকে, সে এটা উদ্ভাবন করছে। একটা সুইপার হিসাবে একটা দলের মাঝে একটা প্লেয়ারই থাকে, ডিফেন্ডার। তার দায়িত্ব থাকে যে বলটা আসবো আর সাথে সাথে এটা ক্লিয়ার করবো, এলা যেদিকে মূল্য ওইদিকে যায়। এই কাজটা করতে হইছে সে, মানে একটা প্লেয়ারের দায়িত্ব হিসাবে কমায় দিছে এই জিনিসটা। এই তারে এই কারণে এই ৩টা যে গোলকিপার আমি নাম বললাম, লিভ ইয়াসিন, তারপর বোপান, তারপর ম্যানুয়েল নিউর, এই ৩টার মাঝে এই একটা কারণে, তার ডিফেন্সিভ কারণে, এই যে গোলগুলি আটকায় দেওয়ার এই সক্ষমতার কারণে তারে আমি ওয়ার্ল্ড লিজেন্ড টপ প্লেইং 11 আছে, এই প্লেইং 11 মাঝে গোলকিপার হিসেবে আমি তাকে নিছি। নাম হয়েছে লিভ ইয়াসিন, সোভিয়েত ইউনিয়নের গোলকিপার। ওকে, এখানে আমি গোলকিপার তা বাঁচলাম। হ্যাঁ, গোলকিপারের পরে হয়েছে এখন ডিফেন্ডার নিব। আমি ডিফেন্ডার নিলে কাকে নেওয়া যায়? ডিফেন্ডারের মাঝে আমি আমি নিব প্রথমে ইটালি থেকে। ইটালি হচ্ছে ডিফেন্সিভ খেলার লাগে সেরা। যখন রোনালদো দেখবেন যে 2006-7 সালের দিকে, নয় কত সালের দিকে খেলিতেছে না, যখন ইটালিতে করে খেলতো রোনালদো, তখন তার অবস্থা ছিল মানে একদম শোচনীয়। তাই সে গোলই পাইতো না। ইটালি ডিফেন্ডার লাগে এত পরিমাণ সেরা ছিল। এই ডিফেন্সিভ খেলার কারণে তারা অনেক কিছু হারাইছো। অনেক কিছু হারাইছে বলতে গেলে গোল করতো না। মানে ১টা ২টা গোলের ব্যবধানে জয় হইতো। যেটা তাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের যে বাছাই পর্ব, এই বাছাই পর্বের মাঝে একটা এফেক্ট ফেলছে। বাট তারপরও এখানে যেহেতু তাদের ডিফেন্ডার বেশি, এই কারণে আমি তাদের থেকে ডিফেন্ডার নিব। ডিফেন্ডারের মাঝে হচ্ছে গিয়ে পালো মালদিনি। পালো মালদিনি সম্বন্ধে হয়তোবা আপনারা জানেন না। এটা না জানার কারণ হইছে তার জন্ম হইছে 1968 সালে। 1968 সালে জন্ম, আবার 85 থেকে 2009 পর্যন্ত খেলছে। 85 থেকে 2009 পর্যন্ত খেললা আবার সে যে কাজগুলি করছে, এই কারণে তার জার্সি নাম্বারটা পর্যন্ত একদম, মানে যে ক্লাবের খেলতো ওই ক্লাবে, এটা এসি মিলান ক্লাবে খেলতো, রিটায়ারমেন্টে পাঠাই দিছে। মানে রিটায়ারমেন্ট মানে এই জার্সি শুধু তার লাগে সংরক্ষিত, তার সম্মানে তার রিটায়ারমেন্টে পাঠাই দিছে। এই জার্সি পরে আর কেউ খেলতে পারবে না। তাদের যে মিউজিয়াম আছে এসি মিলানের, এই মিউজিয়ামের মাঝে তার জার্সিটা রেখে দিছে। এটা শুধু তার জন্য। এত পরিমাণ জনপ্রিয় ছিল আর এত ডিফেন্ডার, এত হাই কোয়ালিটি ডিফেন্ডার ছিল। সে সে প্রায় সম্ভবত 900-র মতো, আমি উইকিপিডিয়া থেকে বলতেছি, 902টা ম্যাচ খেলছে, অফিসিয়াল ম্যাচ। এর মাঝে তার উইন রেটও জবরদস্ত। উইন রেট আছে 62%। উইন রেট 62%। তার মাঝে ড্র আছে, মানে হয়েছে তার ড্র হিসাব করলে দেখা যাবে যে সে মাত্র ম্যাচ হারছে আপনার 20-25%। এর বেশি হওয়ার সম্ভাবনা নাই। ধরলাম 30%ই, আর বাকিগুলি ড্র করছে। এত সুন্দরভাবে চমৎকারভাবে দাপট দেখাইছে। আমি আরেকজনকে বলতে পারি, এটা ইটালির। এটা হইছে ফ্রেকনো বার্সি।
একদম অসাধারণ টেকনিক্যাল খেলোয়াড় বলতে গেলে সে এটা একটা ট্রিক্স তার নাকি সে মাঝে উপরে উঠে যাওয়ার যে মানে ডিফেন্ডাররা একদম দাগের মিডফিল্ডের ওই পাশে যাওয়া আবার দ্রুত আইসা আবার ডিফেন্ড করে ঠেকায় দেওয়া মানে হচ্ছে সে মিডফিল্ডারের একটা স্পেশালিটি আছেন যে মিডফিল্ডারের একটা ব্যাকআপ দিত আবার হচ্ছে নিচে নেমে যেত এই জিনিসটা তার মাঝে ছিল আবার হচ্ছে তার যে স্পিড মানে একটা আছে যে ডিফেন্ডার রয়েছে সাধারণত দেখা যায় নিচে বেশি দৌড়াদৌড়ি করে না দাঁড়ায় থাকে বাট তার যে স্পিডটা ছিল সে পুরা মাঠের মাঝে মানে দৌড়াইতো পুরা মাঠ জুড়ে খেলতো এটা হচ্ছে তার একটা স্পেশাল গুণ তারপরে আমি আরেকজন রাখবো এটা হচ্ছে আরেকজন রাখবো এটা হচ্ছে ফার্নেস বেকেনবোর সে জন্মগ্রহণ করছে হয়েছে 1945 সালে এবং মৃত্যুবরণ করছে সে মারা গেছে হ্যাঁ উইকিপিডিয়ায় দেখাইতেছে সে মারা গেছে মারা গেছে 2024 সালে সে সে বেশ কয়েকটা ক্লাবের মাঝে খেলছে ক্লাব ইতিহাসে একদম মানে বেস্ট বায়ার্ন মিউনিখে খেললো তারপর নিউ তারপর গেল নিউ ইয়র্ক কসমস হ্যামবার্গারে খেললো হামবার্গার এসবিতে যখন খেলে তখন হয়েছে সম্ভবত তার লাস্ট খেলা তারপরে হয়েছে এই তারা রাখার কারণ হয়েছে সে ইউরো কাপ জিতছে তারপরে হয়েছে 1966 সালে ওয়ার্ল্ড কাপ ফাইনাল করছে ফাইনাল খেলছে ওয়ার্ল্ড কাপ ফাইনাল উইনও করছে আবার হয়েছে 1972 সালে ইউরো চ্যাম্পিয়নশিপের মাঝে সে করছে মানে সে ওইটাও খেলছে ওইটাও জিতছে আবার হয়েছে সে আবার আরেকটা ওয়ার্ল্ড কাপ খেলছে এটা আবার 1974 সালে মানে তিনটা ওয়ার্ল্ড কাপের মাঝে সে দুইটা ওয়ার্ল্ড কাপের মাঝেই সে মানে জিতছে জার্মানি যে দুইটা ওয়ার্ল্ড কাপ জিতছে একটা হয়েছে 1966 সালে এরপরে তো জিতলই 1966 সালে আর 1974 সালে এই দুইটা ওয়ার্ল্ড কাপের মাঝে সে খেলছে এবং অবিশ্বাস্য পারফরমেন্স করছে এই কারণে তারে রাখলাম এই তার ট্যালেন্টের কারণে তারও একটা ভালো গুণ ছিল সে দিকে মানে যে কোনো একটা আছে না যে লেফট খেললে সে শুধু লেফটে খেলে আবার রাইটে খেললে শুধু রাইটে খেলে এরকম না সে যেখানেই দিত সেখানেই মানায় নিত এটা হচ্ছে তার স্পেশাল গুণ আর একটা গুণ ছিল সে দুই পায়ে মানে পাওয়ার ছিল তার পায়ের ডান পায়ে সে ভালো দিতে পারতো পুশ করতে পারতো মানে যেই হিটটা করে ওইটা আবার বাম পায়েও ওইটা তার একটা ভালো গুণ এইটাই আরেকটা রাখবো এটা হইছে আমার কাছে মনে হয় যে এখানে কাপড়েও রাখা যাইতো ব্রাজিলের আবার হইছে আরেকজন আছে রবার্তো কার্লোস দুইটাই খুব ভালো বাট এই দুইজনের চাইতে আমার কাছে মনে হয় সার্জিও রেমোস ভালো হইব সার্জিও রেমোস স্পেনের একজন বিখ্যাত ক্রিকেট প্লেয়ার সার্জিও রেমোস সে জন্মগ্রহণ করছে 1986 সালে এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত খেলাধুলা করে এখন হ্যাঁ দেখতে হইব খেলাধুলা করে কিনা হ্যাঁ এখনো আছে টুকটাক এখনো রিটায়ারমেন্টে যায় নাই রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট করে নাই হয়তো বা দুই একবার করছে বাট এখনো খেলাধুলা করে এই তার আমলে একবার সে ওয়ার্ল্ড কাপ জিতছে একবার ফিফা ওয়ার্ল্ড কাপ দুইবার উয়েফা জিতছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ যেটা এরপরে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিগ টাইটেল জিতছে ৫ বার জিতছে সে লা লিগ তো একদম মানে টপ বললামই তো আগে এক ভিডিওতে টপ 3 লিগের মাঝে লা লিগ একটা লা লিগে হচ্ছে স্পেনের একটা বিখ্যাত লিগ। এটা নিয়ে আর বলার কিছু নাই এখানে মেসি খেলছে রোনালদো খেলছে এটা যারা এগুলি নিয়ে গাড়াগাড়ি করে তারা তো সবাই জানে যে লা লিগের মাঝে আমি নিজেই খেলা দেখছি লা লিগের অনেক খেলা আচ্ছা তো আমরা 4টা ডিফেন্ডার নিলাম একটা পোলো মালদিনি একটা পোলো মালদিনি ২ নাম্বার হইছে গিয়া ২ নাম্বার ফ্রেঞ্চ বেকেনবার তারপর ৩ নাম্বার হচ্ছে বেরসি ফ্র্যাঙ্কো বার্সি হ্যাঁ ৩ নাম্বারে ফ্র্যাঙ্কো বার্সি ৪ নাম্বারে সার্জিও রেমোস হ্যাঁ সার্জিও রেমোস এই ৪টা নিলাম
ওয়ার্ল্ড প্লেইং 11 টপ প্লেইং 11 যেটা আছে অল টাইম গ্রেটেস্ট। এখন হইছে আমি মিডফিল্ডার নিব। মিডফিল্ডারের মাঝে আমার ব্যক্তিগতভাবে যেটা পছন্দ, এখানে অনেক কিছুই আমি হিসাব করি। এখানে ব্যক্তিগতভাবে দক্ষতা। ব্যক্তিগতভাবে দক্ষতা হইছে সে ড্রিবলিং করে, তার এনতে বল ছুটে কয়টা। তারপরে হইছে সে কয়টা গোল গোল মানে করছে, কয়টা পাস দিছে, এইগুলোর অনেক হিসাব করে তার ধরলাম ব্যক্তিগত দক্ষতা। তারপর ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে হইছে সে রেগুলার গোল করছে কিনা, গোল মেশিন কিনা। এটা অনেক বড় বিষয়। তারপর হইছে এরপরে দেখবো হইছে বড় ম্যাচের মাঝে সে কতটুকু প্রভাব রাখছে। একটা বড় ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ বা একটা ক্লাব ফাইনাল, এই ধরনের যে বিষয়গুলি আছে সেখানে কিরকম সে পারফরম্যান্স করছে। এটা আরো বড় বিষয়। তারপরে একটা ধরবো হইছে পয়েন্ট ট্রফি ধরবো হইছে সে কয়টা ট্রফি জিতছে। এটাও একটা প্লাস পয়েন্ট। তারপরে আরেকটা ধরো হচ্ছে ফুটবলের মাঝে তার কি প্রভাব আছে ওয়ার্ল্ড ওয়াইড। তারে মানুষ কি পরিমাণে এখনো চিনি। এই তার খেলার যোগ্যতা, দক্ষতার কারণে। এগুলি হিসাব করে আমি ৩ টা প্লেয়ার নেব। এই ৩ টা প্লেয়ারের মাঝে আমি ১ম এ ধরবো হইছে আপনার মিডফিল্ডারের মাঝে ১ম প্লেয়ার হইছে আমার কাছে মনে হইতেছে ডিয়েগো ম্যারাডোনাকে। ডিয়েগো ম্যারাডোনা অনেকে বলে যে সে ফরওয়ার্ডে খেলে, অনেকে বলে যে মিডফিল্ডারে খেলে। বাট আমি মিডফিল্ডারে কি কারণে ধরবো? সে ওই যে লাস্ট যে বিশ্বকাপটা জিতছিল, ওই বিশ্বকাপের মাঝে মিডফিল্ডে তার একটা গোল দেখাইছিল। এই গোলটা কি মানে মিডফিল্ড থেকে ৮টা-৯টা লোক কাড়াইয়া সে একটা গোল দিছিল। এটা মানে ২০১০, ১১, ১৫ এখন পর্যন্ত এটা মানুষ মানে মনে রাখছে। নতুন প্রজন্মের মাঝেও ইউটিউবটা খুললেই ম্যারাডোনার এই গোলটা সবার চোখের সামনে আসে। আর তারে নিয়ে আর কিছু বলার নাই। এত ভালো প্লেয়ার আছিল যে তার জাস্ট ২-১ টা কথা বললে শেষ করে দেওয়া উচিত। একদম অসম্ভব। তার সম্বন্ধে বললে শুধুই টাইম ওয়েস্ট হইব, সবাই জানে। তার সম্বন্ধে মুখস্থ। তো একটা বইলা দেই, সে একটা কথা বলে সে হইছে ১৯৮৬ সালে ওয়ার্ল্ড কাপ জিতছে। যেটা তার সবচাইতে বড় অর্জন। তারপরে হইছে ডিয়াগো ম্যারাডোনার পরে আমি বলব হইছে ২ নাম্বারে যাকে ধরবো, সে হইছে জিনেদিন জিদান, মিডফিল্ডার। জিনেদিন জিদানের মিডফিল্ডার, বাট তারে সবাই মনে রাখছে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মাঝে সে ইতালির এক প্লেয়ারে যে মাথা দিয়ে একটা মারলো, গুতা মারলো। এই কারণে সবাই তারে চিনে। মানে আরো ফেমাস হইছে। লাস্ট ম্যাচের মাঝে আরো বড় ফেমাস হয়ে গেছে। এই এক গুতা দিয়া তার ফুটবল ক্যারিয়ার যাইতে সমালোচিত হইছে, আলোচিত হইছে। জিনেদিন জিদান হইছে ১৯৭২ সালে জন্মগ্রহণ করছে। তার হাইট হইছে ৮ হাইট কত ৬ ফিট ২, ৬ ফিট ২ না ৬ ফিট ১। প্লেইং পজিশনে আছিল অ্যাটাকিং মিডফিল্ডার। ওই রোলটাই তারে সবাই মনে রাখছে। সে ১৯৯৮ সালে ওয়ার্ল্ড কাপ জিতলো, ২০০০ সালে ইউরো জিতলো, ২০০২ সালে UEFA চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। আবার তার ব্যালন ডি'অরও আছে। ব্যালন ডি'র মানে একটাই অনেকে পায় না, কিন্তু তার ব্যালন ডি'র আছে ৩ টা। একটা হইছে ৯৮ পাইছে, ২০০০ সালে পাইলো, ২০০৩ সালে পাইলো। এই ৩ টা ব্যালন ডি'র পাইলো সে। ওকে, তাহলে তার কথা তো বললাম। এখন হইছে আপনার ৩ নাম্বারে কাকে রাখা যায়? ৩ নাম্বারে রাখা যায় হইছে নেদারল্যান্ডসে জোহান কার্ফ। জোহান কার্ফ সে হইছে ৯৮ বিশ্বকাপ খেলছে। না, না, জোহান কার্প ৯৮ না। জোহান কার্প হইছে ১৯৬০ সালের দিকে সম্ভবত প্লেয়ারটা। এই আমি ২-১ টা তার ভিডিও দেখছি। আর তাকে নেওয়ার কারণ হইছে বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে সার্চ দিয়া তার নামটা আমি পাইছি। যে সে খুবই ভালো মিডফিল্ডার। তার মানে ব্যালন ডি'রও আছে। ব্যালন ডি'র হইছে মিডফিল্ডার সাধারণত ব্যালন ডি'র বেশি থাকে। তো এই হিসাবে তারও ব্যালন ডি'র পাইছে কয়টা? ৩ টা। ৩ টা ব্যালন ডি'র পাইছে এই আপনার জিদানের সমানে। ব্যালন ডি'র পাইছে, এই কারণে তারে এখানে করা হইছে, রাখা হইছে। এরপরে হইছে সে ক্লাবগুলি খেলছে কি, কি? অ্যাজাক্স, তারপর বার্সেলোনায় খেলছে, লস এঞ্জেলসে খেললো, ওয়াশিংটন 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 ডিপ্লোম্যাটসে খেললো।
এই ক্লাবগুলিতে সে খেলছে। তো আরো কিছু ক্লাব আছে যেগুলিতে সে খেলছে। এই বাকি ক্লাবগুলিতে ওয়াশিংটন ডিপ্লোম্যাটস এর লাস্টের দিক দিয়ে খেলছে। তো তার বেশিরভাগ ক্যারিয়ারটাই গেছে অ্যাজাক্স আর হইছে বার্সেলোনাতে। এই ২ টা ক্লাবে তাকে বেশি দেখা গেছে। স্পেনের জাভিকে ধরা যায় মিডফিল্ডের জন্য। ওই সে সেও কিন্তু বিখ্যাত প্লেয়ার। তার জন্ম হইছে ১৯৮০ সালে। তো তার হাইটটা হইছে আপনার ৫ ফিট ৬। এই স্পেনের সাধারণ অন্য সব লোকের চাইতে তার হাইটটা কম, বাট তার কাজগুলি খুব ভালো। ভালো কি? সে বার্সেলোনাতেই খেলছে। বার্সেলোনায় মনে হয় সম্ভবত তার ক্যারিয়ার শেষ করছে। তার বার্সেলোনাতে তার বার্সেলোনাতে ক্যারিয়ারটা শুরু হইছে ১৯৯৮ সালে। তারপর ২০১৫ সাল পর্যন্ত খেললো। যখন হচ্ছে গিয়া মেসির পিক টাইম ছিল, এই পিক টাইমের সময় জাভি যে একটা সাপোর্ট দিছে তারে, মানে এখানে কে ছিল? মেসি ছিল, তারপরে জাভি ছিল। এই যে এই ২ টা প্লেয়ার, এই ২ টা প্লেয়ারের যে একটা কম্বিনেশন তখন ছিল মানে মিডফিল্ডে আরেক পাশে কে ছিল এইটা তো মনে নাই ভাই। তো একটা আইডিয়া নাই। তো মানে সে খেলছে একসাথে প্রায় এই ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত ৮৭০ টা ম্যাচ খেলছে। এই ৮৭০ টা ম্যাচ খেলছে, এই ৮৭০ টা ম্যাচই খেলছে আপনার বার্সেলোনার হয়ে। তার সবচাইতে বড় অর্জন হইছে আপনার ইউরোপা ইউরো জিতলো কয়টা ২০০৮ সালে। তারপর হইছে গিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো ১০ সালে। তারপর ইউরো ২০১২ সালে জিতলো। হ্যাঁ, এই হইছে তার সবচাইতে বড় অর্জন। তো আমার যে সর্বকালের সেরা মিডফিল্ডার এখানে আমি তো রাখার উদ্দেশ্য ছিল হইছে ৩ জন। বাট ১ জন বেশি কইছি। এখানে ১ জন থেকে আমি ১ম ৩ জনকে রাখতেছি। ১ নাম্বারে রাখতেছি দিয়েগো ম্যারাডোনাকে, ২ নাম্বারে রাখতেছি হইছে জিনেদিন জিদানকে, জোহান ক্রয়ফ হইছে নেদারল্যান্ডসে। এই ৩ জনকে আমি ওয়ার্ল্ড অল টাইম গ্রেটেস্ট এর 11 এ জায়গা দিলাম। তারপরে রাখা যায় হইছে আপনার এই ফরওয়ার্ডে। ফরওয়ার্ডে কাকে রাখা যায়? ফরওয়ার্ডে অনেক কথাই বলা যায় ভাই। অনেক লোক আছে যারা ফরওয়ার্ডের জন্য। মানে ফরওয়ার্ডের জন্য হইছে আমি ১ম এ রাখতাছি হইছে ব্রাজিলের এই পেলেকে। পেলেকে রাখার কারণ এটা একদম সবাই জানে যে পেলের উপর কোনো মানে আপনার ফরওয়ার্ড এখনো হয় নাই। মেসিরে যদি ধরেন মেসি কিভাবে হইব? মেসি তো হইছে আপনার ফরওয়ার্ডেও খেলছে, আবার মিডলেও খেলছে। এই কারণে হইছে তার ক্যারিয়ার তো ২ ভাগে ভাগ হয়ে গেছে। ফরওয়ার্ডেরও ক্যারিয়ার আছে, মিডফিল্ডেরও ক্যারিয়ার আছে। তো এই কারণে আর আমি মেসিরে ১ নাম্বারে রাখতেছি না। আমি এখানে অল টাইম গ্রেটেস্ট এর মাঝে অল টাইম গ্রেটেস্ট এর মাঝে টিমে আছে মেসি, বাট পেলেকে আমি ১ নাম্বারে রাখতেছি। কারণ হইছে সে শুধু ফরওয়ার্ডেই খেলছে। তার কা এ এই কারণে আমি তারে রাখছি। আবার সে ৩ টা ওয়ার্ল্ড কাপ জিতছে। ওই আমলে তারে কইতো গোল করার মেশিন। তো যখন ক্লাব ক্রিকেটের মাঝে কে কয়টা গোল করা গোনা হইছে, তার আগেই মনে করেন যে সে অনেক গোল করে ফেলছে। তার এমনও এত পরিমাণ গোল আছে যেগুলি একদম মানে ক্লাব ক্যারিয়ারের ইতিহাসে এগুলি লেখা হয় নাই। খুব কম। কারণ হইছে তখন এভাবে এগুলি কাউন্ট করত না। তো অনেকে বলে যে তার নাকি গোল সংখ্যা ১২০০। কিন্তু বাস্তবতা হইছে সম্ভবত ৮০০ বা ৯০০ এর মতোই এইরকমই হইব। এই মেসির আশেপাশে। হয়তোবা এতদিনে মেসি গোল্ড যে ইয়াটা আছে, পেলের এটা ভাইঙ্গা ফেলছে আছে। ঠিক আছে? ১ নাম্বারে পেলেরে রাখলাম ফরওয়ার্ডে, ২ নাম্বারে রাখলাম হইছে মেসিরে। মেসি আর্জেন্টিনার। এই আর্জেন্টিনার এর একটা রেকর্ড আছে সর্বোচ্চ ব্যালন ডি'র তার। আর হইছে প্লে মেকিং যেটা, প্লে মেকিং প্লাস গোল। এই ২ টা যদি একসাথে করা হয়, তাহলে হইছে মেসির উপর কেউই নেই। রোনালদোর যে জিনিসটা হয়েছে হ্যাঁ শুধু বলটা লয়ে দৌড় মারবো। হ্যাঁ টার্গেট থাকে যে আমিই গোল দিমু। কিন্তু মেসির মাঝে এটা নাই। মেসির মাঝে যে জিনিসটা আছে সে গোল দিব, করাইবো। এই ২ টাই তার মাঝে। এই কারণে মেসি হইছে রোনালদোর চাইতে সর্বশ্রেষ্ঠ। আমার মতামত এটা।
যে রোনালদো হইছে শুধু গোল করতে চায়, বাট মেসি গোল দিতেও চায় এবং করাইতেও চায়। এই কারণে মেসি রোনালদোর চাইতে আগায়া। ওকে, তারপরে হইছে ৩ নাম্বার যে আমি ফরওয়ার্ডটা রাখতেছি এটা হইছে ক্রিস্টিয়ানো রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদোর এখনো ওয়ার্ল্ড কাপ জিতে নাই। আশা করি একটা জিতুক। আমি চাই তার এটা লাস্ট টাইম। তো অবশ্যই জিতা একটা উচিত। আমি দোয়া করি যাতে সেও একটা জিতে। তাহলে গ্রেটেস্টদের অল টাইমের তালিকায় তারে সরানি আর কষ্ট হবে আরো ১০০ বছরের মাঝে। যেরকম পেলের সরানোটা কষ্ট হইতেছে এরকমই। আচ্ছা, এই রোনালদো নিয়ে আর কোনো ইতিহাস ঘাটাঘাটি করার দরকার নাই। এই যে ৩ জনকে রাখলাম পেলে, লিওনেল মেসি, তারপরে হচ্ছে রোনালদো। এই ৩ জনই। এখানে আরো অনেক বড়, বড় নাম আছে। ধরেন রোনালদো নাজারিও। সে কিন্তু সে লেভেলের প্লেয়ার ছিল। তারপরে হইছে গার্ড মুলারকেও রাখা যায়। গার্ড মুলার তো হইছে এই ওয়ার্ল্ড কাপের মনে হয় এখনো তার রেকর্ড ভাঙতে পারছে না। সে মনে হয় ১৪-১৫ টা গোল দিছে। টোটাল ওয়ার্ল্ড কাপের মাঝে গোল। সর্বোচ্চ গোল। তার রোনালদো নাজারিও আছে ১৪ টা গোল দিছে। আর গার্ড মুলার সম্ভবত ১৫ টা দিয়ে দিছে। এই কারণে সবচাইতে ওয়ার্ল্ড কাপের মাঝে বেশি গোল হইছে আপনার গার্ড মুলারের। আরো অনেকের নাম বলা যায়। তো এগুলি আর বলার দরকার নাই। ধন্যবাদ। এখানে আর মানে এখন শুধু আমি প্লেইং 11 টা সাজায় দিতেছি। আমি যার, যার নাম বলছি সেটা অনুযায়ী। তারা হইছে আপনার ১ নাম্বারে গোলকিপার। ১ নাম্বারে গোলকিপার হইছে লেভ ইয়াসিন। ২ নাম্বারে রাখমু হইছে কাফু, ফ্রান্স বেকেনবার্নার। ৩ নাম্বারে ফ্রান্স বেকেনবার্নার। তারপরে ৪ নাম্বারে রাখমু পালো মালদানি। তারপরে রাখমু হইছে রবার্তো কার্লোসকে। হ্যাঁ, এখানে গোলকিপার আর ডিফেন্ডার রাখলাম। আর যে ৩ জন মিডফিল্ডার, এই মিডফিল্ডার হইছে ১ নাম্বারে জিনেদিন জিদান, ২ নাম্বারে দিয়েগো ম্যারাডোনা, ৩ নাম্বারে হইছে কাফু। না, ৩ নাম্বারে হইছে জোহান কার্ফ। জোহান কার্ফ। আর ফরওয়ার্ডে রাখতাছি হইছে লিওনেল মেসি, তারপরে পেলে, তারপরে হইছে রোনালদো। ক্রিস্টিয়ানো রোনালদো যেটা পর্তুগালের।